সো মিয়ানমারের সাথে ভারতবর্ষের সম্পর্কটা আজকে যে জায়গায় গেছে, মিয়ানমার কিন্তু জানে তারা বাংলাদেশের থেকে কি কি পেয়েছে, আর মিয়ানমার কিন্তু এটাও জানে তারা চায়নার থেকে কি কি পেয়েছে। কিন্তু মিয়ানমার সাম্প্রতিককালে যেটা খুব ভালো মতো জানে যে ভারতবর্ষ আমাদের জন্য কি করলো। এই যে ভারতবর্ষ আমাদের জন্য কি করলো সেটা জানার পরে মিয়ানমার কিন্তু স্লোলি অ্যান্ড স্টেডিলি হ্যাজ এ ভেরি ডাইনামিক্স টুয়ার্ডস ইন্ডিয়া। ইটস শিফটিং ডাইনামিক্স টুয়ার্ডস ইন্ডিয়া। কেন? কারণ ইন্ডিয়ার দিকে যদি তারা শিফট করে, এক তো হচ্ছে গ্লোবাল রিলায়েবিলিটির দিকে তারা এগোবে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে তারা এটা দেখেছে অভাবের সময় যারা যারা পাশে দাঁড়িয়েছে তাদের প্রায়োরিটাইজ করলে তাদের মানুষ ভালোবাসবে। কারণ সবাই চায় একটা স্টেবল গভর্নমেন্টকে যারা তার নেবারের প্রতি ভীষণ স্টেবল একটা রিলেশনশিপ বহন করে। ম্যাচিওর ডিপ্লোমেসি তাকেই বলে। সুতরাং মিয়ানমার, লুকিং অ্যাট মিয়ানমারস বিহেভিয়ার টুয়ার্ডস ইন্ডিয়া, বিশেষ করে বিমস্টেকের পরবর্তী রিয়াকশনস বা উইদিন বিমস্টেক রিয়াকশনস ইজ হিউজ। এই যে একটা ইন্টারঅ্যাক্টিভ লেয়ার তৈরি হচ্ছে, এই ইন্টারঅ্যাক্টিভ লেয়ারটা কিন্তু মিয়ানমার ভারতের সম্পর্কটা কমপ্লিটলি চেঞ্জ করে দেবে, যেটা ভারত দিকে আরোই যাবে। এবং যত ভারত দিকে যাবে তত কিন্তু এরমও হতে পারে আগামী দিনে যে মিয়ানমারও নিজের করিডোরস রেস্ট্রিক্ট করলো ফর বাংলাদেশ ট্রানজ্যাকশন। যদি সেরকম করে, আমি বলছি না করছে, বাট হতেও পারে, একটা পসিবিলিটির কথা বলছি। যদি সেরকম কিছু ঘটে তখন বাংলাদেশ কিন্তু বুঝতে বাধ্য হবে যে ওয়্যার দে অ্যাকচুয়ালি স্ট্যান্ড ইন দিস নেটওয়ার্ক, কোথায় তারা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে। দেখো, ডিপ্লোমেসি ইজ এ ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। আমি বারবার বলছি, ইটস এ সিন্ডিকেটিভ আন্ডারস্ট্যান্ডিং, সিনার্জিক আন্ডারস্ট্যান্ডিং। কোনো দিনই একটা দেশ যদি মনে করে আমি একাই বাঁচবো, একাই থাকবো, কারোর সাথে ইন্টারাক্ট করবো না, উল্টে আমার আশেপাশে যা দেশ আছে তাদের নামে আজে বাজে বকে বেড়াবো, উল্টে আজে বাজে থ্রেটনিং করবো, তাহলে আমি বলবো সেই দেশের উচিত সবার আগে যেটা করা সেটা হলো ডিপ্লোমেসি বা কূটনীতি বা রাজনীতির বেসিক বইপত্র নিয়ে একটু নাড়াঘাটা করা, ডিপ্লোমেসির ইতিহাসটা বোঝা, পৃথিবীর ইতিহাসটা বোঝা। না হলে তারা নিজের দেশের পক্ষে, নিজের দেশের মানুষের পক্ষে যত না ক্ষতিকর, পৃথিবীর পক্ষে আরও বেশি ক্ষতিকর। সুতরাং সেটা তারা যদি না বুঝতে পারে, তারা কিন্তু ভীষণভাবে আরও অন্ধকারের দিকে। বিমস্টেকের মিটিংয়ের পর দুটো জিনিস খুব তাড়াতাড়ি সামনে এলো। একটা হচ্ছে ভিসা বন্ধ করে দেওয়া, যেটা নিয়ে আমরা গতকাল আলোচনা করছিলাম, যে ভিসা বন্ধ করে দিল ভারত, যে যারা চিকিৎসা করাতে আসতো। এটা একদিক থেকে যেমন যারা সত্যি চিকিৎসার পারপাসে আসতো তাদের কাছে এটা একটা খারাপ লেগেছে যে তারা তো চিকিৎসা করাতেই আসতাম, আমাদের কেন বন্ধ করা হলো। কিন্তু এই মুহূর্তে বোঝা যায় না কার কি মতিগতি। ভিসা বন্ধ করে দেওয়া এবং তারপরে যে ব্যবসা যাতে ভারতের টেরিটরি যাতে বাংলাদেশ বন্ধ করতে না পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। কিন্তু বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি বলেছেন ফুলিয়ে ফাঁপিয়ে যে দারুণ আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে, কিন্তু তারপর আমরা এই দুটো ঘটনা দেখতে পেলাম। এইটাকে কূটনীতিতে কিভাবে ব্যাখ্যা করবেন? সব থেকে বড় তুমি একটা জিনিস দেখো, আমি একটা প্রসঙ্গত কথা বলছি, যে দুটো ঘটনার কথা বললে হয়েছে তাতে একটা জিনিস এদের সবারই বোঝা দরকার, সেটা হলো ভারত কিন্তু ভীষণ ওয়েট অ্যান্ড ওয়াচ গেম খেলছিল। ভারত কিন্তু বসেছিল, ভারত কিন্তু এ ধরনের এর আগে যে লেটারগুলো গেছে সেগুলো সব অবজারভেশনস। এবারে কিন্তু প্রথম একটা ডিসাইসিভ লেটার গেল। কেন গেল? তার কারণটা হচ্ছে তোমাকে আমি শুধরাবার অনেক সময় দিচ্ছি, তোমাকে আমি রেকটিফাই করার অনেক সময় দিচ্ছি। ইভেন বিমস্টেকের প্রেস কনফারেন্সের পরে এই কথাও বহু মিডিয়াতে আমি পড়েছি, এটা সত্যতা আমি বিচার করিনি, যেখানে ভারত নাকি বাংলাদেশকে বিভিন্ন রকম প্রেস মিডিয়াম মাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে বলেছে বি কশাস। সুতরাং যদি সেটা সত্যিও হয়ে থাকে, আমি ধরে নিলাম, তো তাহলে কিন্তু বলাই বাহুল্য যে তাদেরকে বারবার বোঝানো হচ্ছিল যে জাস্ট বি কাম, মানে ঠান্ডা হও, তুমি অত উত্তেজনা দেখিও না সব জিনিসে। সেইখান থেকে বাংলাদেশ কিন্তু কিছু শিখলো না। বাংলাদেশ যেটা প্রথমেই অ্যাগ্রেসিভ পলিটিক্সটা চালু করতে চেষ্টা করেছিল ভারতের এগেনস্টে, সেটাকে ইমপ্লাই করতে গেল। এবং বাংলাদেশ প্রচার মাধ্যম যদি তুমি দেখো, বাংলাদেশের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস যদি দেখো, সেখানে কুরুচিকর মন্তব্য সেই মিটিং নিয়ে, বিভিন্ন খারাপ খারাপ স্টেটমেন্টস, ডাইনামিক্স, বিভিন্ন খারাপ খারাপ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে বোঝাবার চেষ্টা করা হয়েছে যে অ্যাজ ইফ বাংলাদেশ হ্যাজ ওয়ান ওভার ইন্ডিয়া। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ, মানে একটা স্বপ্নের জগতে তুমি বাস করো, তাতে কোনো অপরাধ নেই। একদম বিক্রম মিস্ত্রি যখন গিয়েছিলেন কথা বলতে, তখনও তার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো সেটা অনেকটা সময় দিয়েছে, কিন্তু ভারত অনেক সময় দিয়েছে। এটাই তো ম্যাচিওর ডিপ্লোমেসি। আমি তোমাকে সময় দিচ্ছি। দেখো, আমরা একটু অন্যভাবে যদি ভাবি, যে কোনো সম্পর্কে ভারত যেটা করে সেটা কিন্তু একটা আইডিয়াল মানে রিলেশনশিপ থিওরি হওয়া উচিত। আমি সময় দিচ্ছি, তোমার আর আমার কোথাও গিয়ে বনিমানা হচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি ভাবো, তুমি আমায় অবজার্ভ করো, তুমি আমায় দেখো আমি তোমার সাথে কী ব্যবহারটা করছি। এটা করতে 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 ভারত এমন একটা থিওরি তৈরি করলো বাংলাদেশের সামনে, যে বাংলাদেশ কিন্তু চাইলেই আজকে ভারতকে অ্যাজ এ গাইডলাইন
নেওয়ার জন্য বসে যেতে পারতো। ভারতের সাথে যখন তারা বসছে তখন ভারতকে বোঝাতে পারতো যে হ্যাঁ আমরা এই জায়গায় মিস্টেক করছি, প্লিজ স্ট্যান্ড বাই আস, আমরা আগামী দিনে ভোট করাতে চাইছি, আগামী দিনে একটা ডেমোক্রেটিক ইলেকশন করাতে চাইছি, যাতে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট আসুক। যদি এই নেটওয়ার্কটা বাংলাদেশ স্টার্ট করতে পারতো তাহলে বাংলাদেশ কুড হ্যাভ বিন ইন এ ডিফারেন্ট ডাইনামিক্স। বাংলাদেশ কি চেষ্টা করলো বোঝাবার বারবার করে যে সি উই আর দ্য লিডার্স, আমরা দেখাচ্ছে আমরা এই অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিটা ভারতবর্ষ কোনো দিনই নিজেও প্র্যাকটিস করে না আর নিজে কোনো দিন দেখায়ও না। শুধু ভারতবর্ষ বুঝিয়ে দিল যে দেখো তুমি উত্তেজিত থাকতে পারো বাট উই নো ওয়্যার উই স্ট্যান্ড, সিম্পল অ্যান্ড স্ট্রেট। তুমি আজকে বিভিন্ন কমেন্ট করে গেছো আমাদের টপ লিডারশিপের ব্যাপারে, তাতে আমরা কোনো রকম অ্যান্টি রিয়াকশনস দিইনি। বিভিন্ন কমেন্ট করে গেছো অ্যাবাউট ইন্ডিয়াস পলিসি মেকিং, তাতেও আমরা কিছু বলিনি। যেই মুহূর্তে তুমি ইন্ডিয়ান টেরিটরির ব্যাপারে ডিসাইসিভ কমেন্ট করতে শুরু করলে তখন ভারত একটা জায়গায় গিয়ে বুঝিয়ে দিল যে ওয়্যার দে স্ট্যান্ড। এবার সেভেন সিস্টার্সের সাথে তাহলে কিভাবে ভাবনা চিন্তা করবেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস আগেও ভাবনা চিন্তা করেননি, আগামী দিনও ভাবনা চিন্তা করবেন না। সেটা ভাবনা চিন্তার মতো একটা মানে ভাবনা চিন্তা করেছেন, একটা সোশ্যাল মিডিয়াতে পুরনো একটা ছবি ছেপে দিয়েছেন। হ্যাঁ, এবং একটা দেখলাম একটা নরেন্দ্র মোদীজিকেও একটা ফটো দিয়েছেন ওনার পুরনো একটা ছবি। যাই হোক, উনি আর্কাইভ নিয়ে খুব ঘাটেন, তাই আর্কাইভটা যখন উনি ঘাটেন আমি এটাও বিশ্বাস করি উনি 1970-এর আশেপাশের আর্কাইভগুলো ঘাটবেন যে কোন দেশ তাদের পাশে কোথায় ছিল স্বাধীনতার সময়। তো সেই আর্কাইভগুলো যদি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন না, তো যাই হোক উনি যে দেশেরই স্বাধীনতাকে বিশ্বাস করুন, সেই দেশকে সম্মান জানিয়েই বলছি, উনি উনার দেশ নিয়ে ভালো থাকুন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইলেকটেড গভর্নমেন্ট, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সেন্টিমেন্ট, কালচার অ্যান্ড বাংলাদেশের এন্টায়ার ওয়েলফেয়ার নিয়ে ভারতবর্ষ অত্যন্ত চিন্তিত এবং ভারতবর্ষ বাংলাদেশের উন্নতি চায়। বাট সেই উন্নতিটার জন্য ভারতবর্ষ সবার আগে যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্টেবল কন্ডিশনে যাক, বাংলাদেশের মানুষ একটা ইলেকটেড গভর্নমেন্ট পাক। কিন্তু তার জন্যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো একটা দল, একটা গোষ্ঠী তৈরি করে একটা ইলেকটেড উইদাউট এনি ইলেকশন একজন মাথার উপরে বসে যেভাবে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশ মুক্তি পাক, এটা ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যেটা দরকার আজকের ডেটে ইজ এ ইলেকটেড গভর্নমেন্ট। একদম, এবং সেটাই কিন্তু মোহাম্মদ ইউনূস বারবার এড়িয়ে যাচ্ছেন। সুভাষিস দা, কোথায় কি মনে হচ্ছে যে এবার ভারত ডিপ্লোমেসিটা দেখানো শুরু করলো? এতদিন যেটা ছিল খাতায় কলমে ছিল, একটা করে বার্তা দেওয়া হতো, এবার কি ভারত দেখানো শুরু করলো যে আমরা পারি, আমাদের বেশি খোঁচালে এর থেকেও আরো বেশি কিছু হতে পারে? দেখো, একটু অন্য লাইনে বলছি, ডিপ্লোমেসির বিভিন্ন ট্রেনিং, অনেক বড় বড় ডিপ্লোম্যাটরা তোমাদের প্রোগ্রাম দেখেন, আমরা খুবই ক্ষুদ্র একাডেমিশিয়ান অফ ডিপ্লোমেসি। মানে ডিপ্লোমেটির আনটুইস্টিং কি এবার তাহলে বলা যায়? আনটুইস্টিং না, আমি তোমাকে একটা সুন্দর কথা বলছি, সেটা হলো পজ থিওরি বলে একটা জিনিস আছে। পজ থিওরিটা কিরম জানো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি ইমিডিয়েটলি তোমার নাম বলে দিলে। তোমাকে আমি যেই মুহূর্তে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি একটু পজ নিলে, নিয়ে 2-3 সেকেন্ড একটা জল খেয়ে তোমার নামটা বলে, একই ব্যাপার।